শুনতে পাই। সরকারে যে ৫ বছর পূর্ণ ৫ মাস যে পূর্ণ হলো, দুঃখিত, সেটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? মিশ্র, মিক্সড। এরকম হয় যেকোনো সরকারি যদি ৫ মাস থাকে তাহলে বাংলাদেশের মতো দেশে তারা আসলে আমি মনে করি মিশ্রটাই ভালো ফল। মানে তাদের পক্ষে আসলে সম্ভব না। বাংলাদেশে দেন এগেইন দেয়ার আর মেনি থিংস বিহাইন্ড। আপনার ২ বছর বাংলাদেশে একটা অদ্ভুত শাসন চলেছে, একটা অন্যরকম ব্যবস্থা। এক ধরনের নানা রকম দাবির চর্চা হয়েছে, এক ধরনের স্বেচ্ছাচার হয়েছে। তার আগে ১৫ বছর একটা স্বৈরাচারী সরকার ছিল, নির্বাচন ছিল না, মানুষের অধিকার অনেক সীমিত ছিল বা ছিলই না কোনো কোনো। তো অনেকগুলো জায়গার পর বিএনপি ক্ষমতায় এসছে অনেক বছর পর। এই সময় আসলে পৃথিবী বদলে গেছে, দেশও বদলে গেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী যিনি দেশের বাইরে ছিলেন, তার ফলে আমার মাঝে মধ্যে মনে হয় পজিটিভ দিক হচ্ছে উনি যে দেশে ছিলেন সেই ওয়েস্টের বাস্তবতায় কিন্তু ছাপ আমরা দেখতে পাই, কিছু কল্যাণমূলক চিন্তা, তার সাদামেটা নিজের চলাফেরা। এবং আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রী যে গতি এবং যে চিন্তায় আগাচ্ছেন সেই চিন্তাটা আসলে তিনি তার দলের মধ্যে সঞ্চার করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। কারণ দলের মধ্যে আমরা আসলে মন্ত্রীদের লাগামহীন বক্তব্য সেটা দেখতে পাই, দলের নিয়ন্ত্রণহীনতা, দলের মধ্যে খুনাখুনি, রাজনৈতিক মানে খুনাখুনি, তারা দেখা যায় সরকার দলীয় লোকের মধ্যেই এই খুনাখুনির পরিমাণটা বেশি। কার্ড এবং কল্যাণমূলক কিছু কাজ হয়েছে যেগুলা বেশ ভালো। আবারও বলছি যে সেগুলা প্রধানমন্ত্রীর তরফে তার উদ্যোগ, তার চিন্তার আসলে ছাপ নানাভাবে দেখা যাচ্ছে, সেটাতে পজিটিভ আমরা আশা করি। তো যখন আবার প্রধানমন্ত্রী বেরিয়ে বৃহত্তর সরকারের দিকে যাই, তখন আমরা খুব বেশি পরিবর্তন কি দেখতে পাই? আমি দেখতে পাই না, কোন অর্থে দেখতে পাই না। যে ওই লাগামহীন কথাবার্তা তো বললামই, তার বাইরে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে তারা আসলে অনেকেই সেই ২০০৬ সালে রয়ে গেছেন এবং সব ইস্যুকে তারা অগ্রাধিকার করছেন, যে এটা আসলে এখন আর বাংলাদেশের ২০ বছরের বাস্তবতায় অগ্রাধিকার না। অনেক ক্ষেত্রে পরের প্রজন্মের ভাষাটা তারা বুঝতে পারছেন না। ২০ বছরের সময়, এই সময়ের যে ভাষা চিন্তা, আমার কাছে মনে হয় অনেকে সেটা বুঝতে পারছেন না, সেই প্রথাগত রাজনীতি করছেন। যে রাজনীতি আসলে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই যে রাজনীতি আসলে কি বলা যায় প্রত্যাখ্যাত হয়েছে, সেই মেসেজটা অনেক ক্ষেত্রে ধরতে পারে না। ফলে মাঝে মধ্যে মনে হয় তারা যে সরকারে এসছেন তারা আসলে হয়তো মনে করছেন যে এই সরকারটা হতে ওই যে আগে আমাদের হতো না একটান পর একবার আওয়ামী লীগ একবার বিএনপি, সেই রকম ভাবে এসছেন। মাঝখানে ১৫-১৭ বছরের গ্যাপটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু গ্যাপ ভাব যেমন বোঝা যায়, কিন্তু আবার সেই পুরনো চেহারা, পুরনো চরিত্রগুলো দেখা যায়। কিন্তু আমাদের মানতেই হবে এই যে সময় অত্যন্ত অস্থির একটা সময়, বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। আহ অনেক রকম গ্লোবাল গ্লোবাল ফ্যাক্টর আছে, দেশের ফ্যাক্টরের সঙ্গে সেগুলোর কারণে অর্থনীতির একটা বড় চাপ আছে। আমাদের চাপ বড় একটা সংকটে ছিল, অর্থ পাচারের একটা সমস্যায় তারা বহন করে চলছেন। পরে সেটা দিয়ে অর্থনীতিকে সামাল দেওয়া, আবার অর্থনীতিকে সামাল দিতে গেলে জনগণকেও কিছু রাখতে হবে, টাকা ব্যয় হবে, সেই টাকা আবার কোথেকে আসবে, ফলে অনেক খুব জটিল একটা কমপ্লেক্স তাদেরকে ফেস করতে হচ্ছে। সেই ফেসের জায়গা থেকে যদি আমাদের বলেন আহ অনেকগুলা জায়গা ভালো, আবার তারা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি যে সেটা বেশ সংকট। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সংকট, এটা সেই অর্থে উন্নতি হয়নি। মব কালচার যেটা চালু হয়েছিল সেটার ক্ষেত্রে আমরা আসলে কিছু উন্নতি দেখছি, কিন্তু জিনিসটা আসলে যে পুরোপুরি শেষ হয়ে গেছে তা নয়। বা অন্তর্বর্তী সরকারের আমলের যে কিছু সংকট তৈরি হয়েছিল, ঢালাও মামলা, হত্যা মামলা, সেগুলো সঠিক তদন্ত করা অথবা হচ্ছে সেগুলোর একটা ভিত করা, সেই জায়গা থেকে আমরা আসলে সেটারও আমরা খুব বেশি অগ্রগতি দেখতে পাই না। আমরা কথাবার্তা শুনছি কিন্তু প্র্যাকটিক্যাল অগ্রগতি দেখতে পাই না। বিদ্যুৎ সংকট আছে, সেটা সামাল দেওয়ার জন্য নানা রকম চেষ্টা করছেন। আমাদের কারখানাগুলোতে গ্যাসের সংকট আছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রপ্তানি আক্রান্ত হচ্ছে, এরকম আছে। কিন্তু একই সঙ্গে আরো বেশ কিছু প্যারামিটারে কিন্তু তারা মোটামুটি আমি মনে করি, যেমন মিডিয়ার কথা যদি বলি, তুলনামূলক মিডিয়া তুলনামূলক স্বাধীনতা ভোগ করছে। সংকট কিছু আছে, সেটা আছে, কিন্তু কিছু কিছু স্বাধীনতা ভোগ করছে। আবার হচ্ছে বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক, সেটাও তো একটা বিবেচ্য বিষয়। সেই সম্পর্কে আমরা দেখতে পাই সেটার মধ্যে একটা মিশ্রতা আছে। আগে যেমন তীব্রতা ছিল সেই তীব্রতা নাই। বিরোধী দলের তীব্রতার জবাব তারা দিচ্ছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, সরকার ডাকছে, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এটাও একটা পজিটিভ চেঞ্জ বলে মনে করি। তো এগুলো হলো আমাকে যদি বলেন ভবিষ্যতের মধ্যে আমি বলবো যে সরকার ৫০-এর বেশি নাম্বারই পাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাকে যে কোনো সরকারকে ৬ মাস সময় দিতে হবে।
আমি 5 মাস ঠিক এই জায়গাতেই হলো। আসছিলাম যে যে এই চুলচেরা আসলে বিশ্লেষণ হচ্ছে, এবং আমাদের সাথে যেহেতু সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য আছেন, তিনিও কিন্তু বলেছেন যে সরকারও চায় যে যেন চুলচেরা বিশ্লেষণ হয়, যাতে সরকারও নিজের কাজের ক্ষেত্রে এক ধরনের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে এবং ভুল কম যাতে হয়, মানুষের কল্যাণ যাতে বেশি হয়। সেই জায়গায় 5 মাসের সরকারকে নিয়ে যে ধরনের সমালোচনা হোক বা ভুলের কথা বারবার বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে, এবং এক ধরনের ইঙ্গিত এরকম যে সরকারকে আর বেশি দিন আসলে পুরো রাষ্ট্র পরিচালনা করতে দেয়া হবে না, খুব দ্রুততার সাথেই তাদেরকে সরিয়ে ফেলা হবে। আহ, এই জায়গায় যাবার মতো তো কি আসলে অবস্থা হয়েছে দেশে বা না না সরকারের? না, মোটা না। প্রথম আমি মনে করি যেটা, এই সংস্কৃতি থেকে আমাদের বের হওয়া উচিত যে যখন নির্বাচন হয়ে যায় তখন সেটা 5 বছরের জন্য সরকার। আমাদের প্রথম না এটা মেনে নিতে হবে। এটা মেনে নিয়ে আমি আমার রাজনীতি করবো, দুই দল, সরকারও তাই করবে, বিরোধী দল তাই করবে। সরকার 5 বছর পর এনশিওর করবে, যেটা আমরা মনে করছি তত্ত্বাবধায়ক রায়টা আশা করি যেটা এনশিওর হবে, যেটা প্রপার ইলেকশন হবে। যদি প্রপার ইলেকশনটা হয় তাহলে কিন্তু আপনার সরকারকে, আপনার ভুলটা আপনি ধরাবেন, ভুললে সরকারকে বিব্রত রাখবেন, কিন্তু খুব বেশি ভুল ধরে দিলে লাভ নেই। কারণ সরকার যদি শুদ্ধ হয়ে যায় 5 বছর পর নির্বাচনে সে জিতে যাবে, যাচ্ছে আমি জোকিংলি বলছি আর কি। কিন্তু কোনোভাবেই সরকারকে ফেলে দেওয়ার চিন্তা আমি মনে করি গণতান্ত্রিক দেশে এটা ভালো না। কারণ সরকারকে যদি আপনি ফেলে দেন, তো আমাদের দেশে তো আপনার 70 অনুচ্ছেদ ইত্যাদি কারণে কিন্তু পার্লামেন্টারি যে অন্যান্য অনেক জায়গায় কিন্তু চেঞ্জ হয়, ব্রিটেনে চেঞ্জ হয়, আস্থা হারায়, কিন্তু গণতান্ত্রিক সরকারই থাকে। কিন্তু আমাদের দেশে যেহেতু সেটাও নাই, ফলে আমাদের দেশে কি হবে, একটা সর্বোচ্চ কি হতে পারে, আপনার একটা অন্তর্বর্তী নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচন হবে, তাই তো? যদি আপনি সরকারকে ফেলে দেন, এটাও আমাদের সমাধান করবে কি, সংকটের সমাধান করবে কি? এবং আমরা প্রপারলি 5 বছর চালানোর পরে কোন পক্ষের অধীনে নির্বাচন করবো সেটা ঠিক করতে পারে না। তো মধ্যবর্তী ধরেন ওটা পড়ে গেল, তো নির্বাচন হলো, সেই নির্বাচনটা কিভাবে হবে, কার অধীনে হবে, সেটা কি কেউ মানবে? যে, পড়ে যাওয়া হবে। ফলে আমাদের ওই, এবং সেটা কিন্তু বিরোধী দলের জন্য ভালো না। কারণ অতীতে আমরা দেখেছি কিন্তু এরকম ঘটনায় তৃতীয় শক্তি আসে, এবং তৃতীয় শক্তি আসলে কিন্তু সরকার বিরোধী দল কারোই লাভ হয় না। মানে লং রানে আসলে কারো লাভ হয়, তাৎক্ষণিকভাবে বিরোধী দল মনতে পারে। তো আমি মনে করছি এখন যেহেতু যে পরিবেশ আমরা মনে করছি যে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, থাকবে, কিন্তু সেই নির্বাচনের যে প্রশ্নগুলো আমাদের বিরোধী দলরা তুলছেন, আমি সেই প্রশ্নগুলোর আমি মনে করি না যে এগুলোর কিছু কিছু পয়েন্ট আছে সেটা নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে 100% হবে না। তো মোটা দাগে এই নির্বাচনে এমন কোনো গ্রস ভায়োলেশন হয়নি যেটা ভিত্তিতে আমরা বলতে পারি নির্বাচনে গ্রহণযোগ্য। তো নির্বাচন যদি জি, গ্রহণযোগ্য হয় তাহলে 5 বছর ম্যান্ডেট আছে। এখন অন্য একটা ধন্যবাদ। নির্বাচনে অন্য একটা প্রবলেম আছে, যে জি। নির্বাচনে সামগ্রিকভাবে সর্বজন অংশগ্রহণ ছিল কিনা সেটারও অন্য আলোচনা অনেকে করছে, এবং সেটার কিছু না, কারণ পয়েন্ট আছে, বিরোধী দল কিন্তু বলেছে যে এই নির্বাচনও নাকি ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা নিয়েও এক ধরনের তাদের ভিতরে বক্তব্য আছে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আমরা একটু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আম, সরকারের সাথে আপনাদের যদি দূরত্ব বাড়ে, তাহলে যে কথাটি এর আগে অনেকে বলেছেন এবং এখনো হয়তো আমাদের একজন অতিথিও বললেন যে তৃতীয় পক্ষের একটি আসবার অথবা আওয়ামী লীগের একটা সুযোগ চলে আসার আসলে অবস্থা হয়ে যায়। এটা নিয়ে আসলে আপনাদের মধ্যে দ্বিমত আছে যে আপনারা বলে সরকারি দল ব্যবস্থা করে দিচ্ছে, সরকারি দল বলছে আপনারা ব্যবস্থা করে দিচ্ছেন। এই বাস্তবতায় আপনাদের আমির বলেছেন যে গণভোট যদি ব্যর্থ হয় তাহলে এই সরকারও ব্যর্থ হয়ে যাবে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য বর্তমান সরকার তো বলেছে যে তারা সেটি বাস্তবায়ন করবে। দেশের আরো অন্যান্য সমস্যার মধ্যে আপনারা ফোকাস না করে এই জায়গায় কেন হচ্ছে সরকারকে সবচেয়ে বেশি চাপ দিয়ে যাচ্ছেন? ধন্যবাদ। আহ, সত্যিকার অর্থে কিন্তু এখন কিন্তু প্রধানমন্ত্রী থাকার কথা ছিল শেখ হাসিনার, তাই না? এই সরকার আসলো কিভাবে? পথটা কি? পথটা অবশ্যই একটা আন্দোলন, বা কারো ভাষায় বিপ্লব, কারো ভাষায় গণ আন্দোলন। এর মাধ্যমেই পরিবর্তনটা কিন্তু সূচিত হয়েছে। এবং এই পরিবর্তনের টার্গেটটা কি? কি একটা আমরা কি বাংলাদেশের জনগণকে একবার শেখ হাসিনাকে একবার, বা অথবা তার পরিবারকে, তারপরে বিএনপি অথবা তার পরিবার বর্গদেরকে এভাবেই করে কি দেখব? এটাই কি আমাদের নিয়তি বাংলাদেশের জন্ম নেওয়ার পরে? আমরা কি আর কোনো পরিবর্তন দেখতে চাই না? কোনো দল না, আমরা আমরা চাই বাংলাদেশের একটা সুষম পরিবর্তন, যে পরিবর্তনটা প্রতিটা মানুষকে টাচ করবে। এবং জুলাইয়ের যে যে জুলাই সনদের যে টার্গেটটা, সেটা হচ্ছে বাংলাদেশের সব জায়গার একটা সুষম পরিবর্তন। সেই পরিবর্তনটার মধ্যে থাকবে ন্যায্যতা, সেই পরিবর্তনটার মধ্যে থাকবে কোয়ালিটি, সেই পরিবর্তনটার মধ্যে থাকবে ইনসাফ। এখন আমরা জুলাইকে যখন পাশ কাটিয়ে আবার সে আগের বাংলাদেশ সে ফেরত যেতে চায়, তখন কিন্তু এই যে ন্যায্যতার কথা প্রশ্ন যে আসতেছে,
পরিবর্তনের যে প্রশ্ন আসতেছে সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? কারণ ব্যর্থতার কারণ হচ্ছে এটা, আপনারা সে আগের পথে হাঁটছেন। আগের পথটা কি? উন্নয়ন। আগের পথটা কি? উন্নয়নের গল্প। আগের পথটা কি? আমাদের স্তুতি গাওয়া। এটাই চলছে এখন। এখন আমরা কি সেগুলোই চাচ্ছিলাম? জনগণ কি চাচ্ছে সেগুলো? এখন বিএনপি হয়তো বলতে পারে, অথবা বিএনপি যারা সমমনা তারা বলতে পারে, হ্যাঁ সরকার তো উন্নয়ন করছে, প্রতিনিয়ত কার্ড দিচ্ছে, একটার পর একটা প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর সুচারু বিহেভিয়ার আমাদেরকে মুগ্ধ করছে প্রতিনিয়ত। কিন্তু আসলে কি এই মুগ্ধতাই কি সব কিছু? মুগ্ধতার কিন্তু একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। আমরা আসলে এই মুগ্ধতার মধ্যেই থাকতে চাচ্ছি না, শুধু আমরা চাচ্ছি একটা কোয়ালিটিফুল চেঞ্জ। সেই চেঞ্জটা আনবে জুলাইয়ের যে সনদ সেটার মাধ্যমে, এবং সেই জুলাই সনদকে বাস্তবতা দেওয়ার জন্য হচ্ছে যেই কি পয়েন্ট, সেটা হচ্ছে গণভোট। সেই গণভোটটা আপনাকে ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের এই পরিবর্তনগুলো আনার জন্য, সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে অথবা সংশোধনের মাধ্যমে। এখন আপনি যখন সংস্কারকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, সংবিধান সংস্কারের জন্য সরকার যে কমিটি করেছে সেখানে তো আপনার অংশ নিচ্ছেন না। সেটা তো তা পরিবর্তিত আকারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানেও কিন্তু কিছু কিছু পীড়াদায়ক ইস্যু আছে। যেমন ধরেন অনেকগুলোই, যেমন ধরেন আপনার অর্ডিন্যান্সগুলো 133টা অর্ডিন্যান্স নিয়ে যখন একটা কমিটি হলো, সেখানে কমিটিতে 5 জন বিরোধী দল থেকে রাখা হয়েছিল, 12 জনের কমিটিতে 7 জন মনে হয় বিএনপি থেকে রাখা হয়েছিল। দেখা যাচ্ছে কি, যেহেতু ওখানেও মেজরিটি বিএনপির সব কিছুই তো প্রায়োরিটি পাচ্ছে, সেখানে বিরোধী দল যেটা চাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। কিন্তু দেখেন, আপনি মেজরিটি না করে যখন এনার্জি কমিটি, যখন তেল নিয়ে খুব সমস্যা যাচ্ছে, তখন কিন্তু বিরোধী দলের 5 জন, সরকারি দলের 5 জন নিয়ে কমিটি করা হয়েছিল। এই কমিটি করার পরের দিন, 2-3 দিন পরের মধ্যে কিন্তু তেলের দাম পড়ে গেছে। আপনি যদি কোনো একটা বিরোধী দল থেকে প্রপার সহযোগিতা চান, তাহলে আপনাকে অবশ্যই যে কোনো কমিটি করবেন, যে কোনো ইস্যু করবেন, সেখানে কিন্তু সুষম একটা থাকতে হবে। তাহলে না হলে আপনি মেজরিটি ভিত্তিতে তো এদের কথার কোনো মূল্য থাকছে না। এখন ইস্যুটা হচ্ছে কিভাবে অন্য কিছু আসবে, কে আসবে, সেটা ইস্যু নেই। ইস্যুটা হচ্ছে এসছে তো, শেখ হাসিনা চলে গেছে, ডক্টর ইউনূস আসছে, এর পরিপ্রেক্ষিতে ফলোড বাই বিএনপি। এখন যদি আপনারা কথা রাখতে ব্যর্থ হন, কারণ আপনারা তো কথা দিয়েছেন, সেটা আপনাদের ম্যানিফেস্টোতে দিয়েছেন, সেটা জুলাই মানে আপনাদের গণভোটের প্রচারণা করে কথা দিয়েছেন, এটা তো একটা কথা। জুলাই সনদে স্বাক্ষর করে আপনারা ওয়াদা দিয়েছেন। এখন এত ওয়াদা, এত কিছু দেওয়ার পর আপনি যখন আপনার কথা রাখছেন না জুলাইয়ের ইস্যুতে, আপনি জুলাই সনদকে একদম আমি ধরে দিলাম ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ছুঁড়ে ফেলে দিলেন। আপনি আপনার ম্যানিফেস্টো আলোকে কথা বলতে যাচ্ছিলাম মানে আমি শুরু করি, আপনার কথা আমি ভয় পাই সবসময়। আমি ভয় পাওয়ার মতো কিছুই বলবো না, জাস্ট আপনার সাথে একটু আর্গুমেন্ট করব। সেই আর্গুমেন্টটা হলো এরকম যে বিএনপিকে আপনি যেভাবে দেখছেন, খুব যদি বড় করে দেখেন বিএনপি তত বড় না, খুব যদি ছোট করে দেখেন বিএনপি তত ছোটও না। আমি বড় না যেটা বলছি সেটা হচ্ছে বিএনপির সেই এখতিয়ারই নাই যে সংবিধানকে ফেলে দিয়ে আরেকটা সংবিধান কিংবা সংবিধানের বাইরে অবস্থান করা। যেটা আপনারা বলছেন 133টি অধ্যাদেশ, সেখানে তো ম্যাক্সিমাম বিএনপি যেগুলো কথা দিয়েছে সেগুলো পাশ হয়ে গিয়েছে, যেগুলো কয়েকটা আছে সেগুলো বলেছে, একটু লেট মি ফিনিশ, আমি অনেকক্ষণ আপনার শুনেছি, যেটা কিছু আছে সেটা বলেছে যে আগামীতে আরো সময় নিয়ে আমরা আলোচনা করে পর্যালোচনা করে আমরা এটা ডিসিশন নিব। এবং এইখানে গণভোটের কথা আপনি যেটা বলছেন, প্লিজ আপনি একটু লেখেন, আমার সামনে কাগজ কলম ছিল না, তাই গণভোটটা কোনো আইনের মধ্যে ছিল না। বিএনপি, আমি বলি 5ই আগস্টের পরে থেকে, আমি বলি সাজ্জাদ সাহেব, 5ই আগস্টের পরে থেকে যে পর্যন্ত এই পর্যন্ত আসছে সবই কিন্তু আইনকে মেনে আসছে। এই আইনকে মানার জন্য রাষ্ট্রপতি এখনো আছেন, আইনকে মানার জন্য নির্বাচনটা হয়েছে, আইনকে মানার জন্য সেই দিন বিএনপি যেটা বলেছিল বা আপনাদের সাথে একমত হয়েছিল গণভোট, সেই গণভোটটা আসলে কোথাও নাই বিধায় বিএনপি 2/3 মেজরিটি। আমি বলি আপনি যখন 106 আপনার সংবিধানের কোথাও এখন গণভোট নাই, যেটা 3টার পরে আপনার আর নাই। আমি আপনাকে জেনে বুঝেই বলছি, সেইখানে আপনি গণভোটটা, তারপরে আরেকটা কথা বলি, 1 নাম্বার আইনে নাই, 2 নাম্বার বিএনপি 2/3 মেজরিটি, 3 নাম্বার
ওইখানে বলা ছিল আপনার গণভোট বলেন যেটাই বলেন, পরবর্তীতে সংসদে যেটাই ডিসিশন নেন না কেন 2/3 মেজরিটির নির্বাচনে হা জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে, এটার মাধ্যমে আপনার ডিসিশন হবে কি হবে আর কি হবে না। তো সেইখানে যদি তাই হয়, আপনি যে কথাটা বললেন যে এনার্জি নিয়ে যে সমস্যাটা হয়েছিল সেখানে পাঁচজন সদস্য দেওয়াতে 3 দিন পরে মিটে গেছে, তার মানে কি একদিনও মিটিংয়ে বসলো না, 3 দিন পরে মিটে গেছে, তার মানে কি প্রবলেমটা আপনারাই সৃষ্টি করে রেখেছিলেন? আমার প্রশ্ন জাস্ট ফর কিউরিসিটি। আমি নোট করে রাখি এবং কারণ কমিটি বসেই নাই, তার মানে কি আপনারাই তাহলে এই তেলের, বারবার মন্ত্রী মহোদয় বলছিল তেলের কোনো সমস্যা নাই, আমরা যদি ঠিক মতো চালাতে পারি 2-3 মাস তেল ঠিক মতো চলবে। আপনি দেখেন যেই মাত্র কমিটি হলো তার 3 দিন পরে 2 দিন পরে সব কিছু বন্ধ হয়ে শেষ হয়ে গেল। তা তেল তো তেলের জায়গায় থাকলো, তাহলে শেষ হয়ে গেল আন্দোলন। তার মানে কি আপনারা তাহলে দেশটাকে অরাজকতা বাঁধানোর জন্য এই কাজগুলো করেছিলেন? আপনার কথায় আমি পরিষ্কার বুঝলাম। 2 নাম্বার হচ্ছে আপনার, এরপরে আপনি 5 জন আর 7 জন কমিটি নিয়ে বললেন, বিএনপি যে মেজরিটি পেয়েছে সেই মেজরিটিতে 7 জন কি খুব বেশি নিয়েছে? আপনিই বলেন। এর আগে সংসদে, মহান জাতীয় সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বক্তব্য রাখতেন, শেখ হাসিনা কত রকম বাজে কথা বলতেন, এতটা টাইম দিয়েছি অতটা টাইম দিয়েছি, মনে হয়েছিল যে টাইমটা মনে হয় সে কোনো পৈতৃক সম্পত্তির মতো নিয়ে আসছে। বাট এইবার আপনি দেখেন সংসদে বিরোধী দলকে কখনোই টাইম ফ্রেমে বাধা হয় না, উনি যতক্ষণ পারেন উনি বলেন। এই যে, এবং আপনি দেখেন আমাদের সরকারি দলের এমপিদের চেয়ে বিরোধী দলের এমপিরা অনেক বেশি কথা বলেন, কারণ বিরোধী দলই বলবে, এটাই স্বাভাবিক। সরকারি দলের কি বলার থাকে, বিরোধী দল বলবে এটা হয় নাই ওটা হয় নাই, সরকারি দল ওটা করবে। আমরা এই জায়গাটাই মানে কাজ করতে চাই সব সময়ের জন্য। কিন্তু আপনি যে কথাটা বললেন 2/3 মেজরিটির বেশি একটা দল, সে 7 জন নেওয়াতে আপনাদের 5 জন দেওয়াতে আপনার এত মন খারাপ হলো, তাহলে আপনি গণতন্ত্র মানলেনটা কোথায়? সবখানে যদি আপনার সমানে সমান হয়, জাতীয় ঐক্যের জন্য আমি বলি, জাতীয় ঐক্যের জন্য ওটা প্রয়োজন ছিল সাজ্জাদ সাহেব, যে 5 জন দিলাম, এটা জাতীয় ঐক্য, এটা তেল সমস্যাটা জাতীয় এবং আন্তর্জাতিক ব্যাপারে জাতীয় ঐক্যের প্রশ্ন আসছিল। কিন্তু বাকিগুলো যখন রাষ্ট্রীয় কাজে যখন ব্যবহার হয়, তখন কিন্তু ওই জায়গাটা যে কে কতটা আসনের ভিত্তিতে ভাগ হতেই পারে। আরেকটা জিনিস আপনি বলেছেন যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। আপনি বলেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করলে আপনার কি খুব লাভ হবে? আপনারা তো সর্বোচ্চ 17টা আসন পেতেন সর্বোচ্চ এর আগে, বাট আপনারা এতগুলো আসন পেয়েছেন। হ্যাঁ ঠিক আছে, একটা দল বড় একটা দল নাই, ইলেকশনে ছিল না, হ্যাঁ, তো সেই জায়গায় আপনারা পেয়েছেন, আমরা তো আপনাদের কিছু বলি নাই। ওই যে গ্রামে একটা কথা বলে যে কইলে মায়ের খায় আর না কইলে বাপে জুঠা খায়, আপনার কথায় আমার ওই কথাটা মনে হয়েছে। সরকারি দলের একজন সদস্য হিসেবে আমি চাইলেও অনেক কিছু বলতে পারি না, তবে বলা উচিত। বললে কি হবে? বললে ওই একবার হলো হলুদ কার্ড, 2বার 3বারে লাল কার্ড পাওয়ার জায়গায় আপনারা থাকবেন। আরেকটা জিনিস, লাস্ট কথাটা বলি সাজ্জাদ সাহেব, লাস্ট কথাটা, আপনারা যে বললেন যে সরকারকে টিকতে দেওয়া হবে না যদি সরকার আমাদের কথা না শুনে গণভোটে, আপনি বলেন সরকার যদি না টিকে আপনারা কি টিকবেন? সরকার যদি না টিকে তাহলে কিন্তু ওই ফ্যাসিস্ট আসবে, ফ্যাসিস্ট এসে বসেই আছে। এবং আপনাদেরও এখানে একটা হাত আছে নেপথ্যের, আপনাদের নেপথ্যের হাতটা অনেক বড় লম্বা, সামনে থেকে বোঝা যায় না সামনাসামনি। তো আপনারা যেটাই চেষ্টা করেন না কেন, থুতু ফেললে কিন্তু উপর দিকে নিজের গায়েই পড়ে। আপনি যখন করবেন এই কাজটা, আমরা কিন্তু প্রত্যেকেই জুলাই যোদ্ধা, আপনারা আমরা সবাই। তার একটা বড় জুলাই যোদ্ধাদের উপর যদি খড়গটা পড়ে, আপনি কিভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলেন? নীলুফা, আমি এখন রিপ্লাই দেব আপনাকে। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, আপনি বলছেন গণভোট ছিল না। আচ্ছা, পরিবর্তনটা তাহলে কিসের মধ্যে হলো? একটা আন্দোলনের মাধ্যমে। তো সংবিধানের স্টেক হোল্ডার কারা? একটা দেশের স্টেক হোল্ডার কারা? জনগণ, যেটা আমাদের আর্টিকেল 7-এ স্পেসিফিক্যালি বলা আছে। আমরা জনগণ হচ্ছে সর্বময় ক্ষমতার উৎস। এখন সর্বময় ক্ষমতার উৎস বিধায় জনগণ কিন্তু ওই সময় সরকার গঠন করেছে, অথচ অন্তর্বর্তী সরকারের কিন্তু কোনো বৈধতা নাই। যেহেতু জনগণ সমস্ত ক্ষমতার উৎস আমাদের সংবিধান অনুযায়ী, সেহেতু তাহলে 106টা মানলেন কেন? 106টা ফেলে দিতেন। প্লিজ আমি আপনাকে ইন্টারফেয়ার করি নাই।
সেহেতু 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 তাদেরকে আপনারাও অ্যাকসেপ্ট করেছেন, দেশের বাকি সবাই, সব রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করেছে। এখন আপনি যেটা বলছেন গণভোট ছিল না, সেই জন্য আপনারা গণভোটকে প্রশ্নবিদ্ধ করছেন। আচ্ছা, গণভোট তো সংবিধানে ছিল, এটা বাতিল হলো কিভাবে সেটা কি আপনি জানেন? কারণ জিয়া রহমানের সময় তো গণভোট হয়েছে, এরশাদের সময় তো গণভোট হলো। এই গণভোট অধ্যায়টা গেল কোথায় হঠাৎ করে? এটা কি লাফ দিয়ে সংবিধান থেকে চলে গেল, নাকি আত্মহত্যা করলো? আত্মহত্যাটা কীভাবে করলো? এটা আত্মহত্যা করলো 15তম সংশোধনীর মাধ্যমে। শেখ হাসিনা 2011 সালে এই গণভোটটা বাদ দিলেন। তাহলে এই গণভোটটা আবার ফিরল কিভাবে? গণভোটটা ফিরল যে আজকে যে পঞ্চদশ সংশোধনী বাতিলের যে জাজমেন্টটা হলো, সেই জাজমেন্টটা 2024 সালের নভেম্বরের কোনো একটা তারিখে, সেটা 24 বা 25 তারিখ হতে পারে, বা 11 নভেম্বর হতে পারে, সেই তারিখে এই গণভোটটা রিভাইভ করলো হাইকোর্টের অর্ডারে। সাথে সাথে রিভাইভ করলো কি? কেয়ারটেকার গভর্নমেন্ট। বুঝতে পেরেছেন? এখন তারপরে কিন্তু এই গণভোট হলো। এখন আপনি বলতে পারেন সেটার জন্য কিন্তু আবার সংসদকে দরকার। আমি শেষ করে প্লিজ। সংসদকে দরকার, আমি আপনাকে ক্লুটা ধরিয়ে দিলাম। হ্যাঁ, ক্লুটা। এখন সংসদ তো নাই, সংসদ তো আপনারাই ফেব্রুয়ারি মাসে বসছেন, তাই না? বা মার্চ মাসে বসছেন। তার আগে তাইলে সংসদ আসবে কোত্থেকে? এই যে এখন সংসদে পাস করেন, তারপরে আবার ইলেকশন দেন, গণভোট দেন। এখন মেন্ডেটটা আসলো কিভাবে? মেন্ডেটটা আসলো ওই যে আর্টিকেল 7-এ, যেটা জনগণকে সর্বময় ক্ষমতার উৎস দিল, সেটার মাধ্যমে। এখন বলছেন তেলের সমস্যায় পাঁচজন দিল, তারপর দিন তেল চলে আসলো। অথচ অন্য সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সরকারি দল যদি 7 এবং 5 হয়, তাহলে সমস্যাটা আসলে ইন্টেনশনে। আপনারা যখন ইন্টেনশন নিয়ে আসেন যে 129টা বা 33টা অর্ডিন্যান্স পাস করবেন, যেগুলো শুধুমাত্র বাংলাদেশের কোনো সবগুলো বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে শেখ হাসিনার নামে, এই বিশ্ববিদ্যালয় শেখ রাসেলের নামে, এই বিশ্ববিদ্যালয় শেখ রেহানার নামে, 99% হচ্ছে এরকম সংশোধনী, সেগুলো তো আপনারা পাস করবেনই। আপনারা পাস করেননি কোনগুলো? দুদক রিলেটেড সংশোধনী, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট, জাজেস অ্যাপয়েন্টমেন্ট, তারপর কি গুম কমিশন, মানবাধিকার কমিশন, যেগুলো আপনাদের ক্ষমতার যে হ্রাস টেনে ধরবে, আপনাদেরকে স্বৈরাচার হতে, ফ্যাসিস্ট হতে, আপনাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনতে যেই মেকানিজমগুলো তৈরি ছিল, সেগুলোকে আপনারা বাদ দিয়ে দিলেন, ল্যাপস করলেন। বাদ দেওয়া হয় নাই, আমি একটু শেষ করি মুনিয়াপা। ল্যাপস করে উপকার কি বিরোধী দলের হবে? আপনাদের হবে। ল্যাপস করে উপকার আপনাদের হবে, কারণ আপনারা জবাবদিহিতার আন্ডারে থাকবেন না। হ্যাঁ, আপনাদের ইন্টেনশন ভালো, আমি ইন্টেনশন খারাপ বলছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ইন্টেনশনটাকে অনেক পজিটিভলি দেখি, বাট ইন্টেনশন দিয়ে তো হবে না। উনি শেখ হাসিনা প্রথম যখন হয়েছেন, শেখ হাসিনা এত জনপ্রিয় ছিলেন, অনেক জনপ্রিয় ছিলেন। উনি ফ্যাসিস্ট হলেন কখন? উনি স্বৈরাচারের পথে পা দিলেন কখন? 14 নির্বাচনে এসে, যখন উনি রাতের ভোট দিনের ভোট করতে অভ্যস্ত হয়ে গেলেন। সংবিধানে কি রাতের ভোট করার বিধান কি কোথাও কি নিষেধ করা আছে? তো রাতের ভোট আপনারা অবৈধ বলছেন কেন? সংবিধানে কি কোথাও তো রাতের ভোট করতে নিষেধ করে নাই, কোনো আর্টিকেলে স্পেসিফিক্যালি বলে না যে রাতে ভোট করা যাবে না। উনি রাতে ভোট করেছে, অসুবিধা কোথায়? উনি দামি নির্বাচনের সংবিধানে কোথায় নিষেধ করা আছে? করে নাই, হয়েছে। আমরা ইলিগাল বলার কি? ইলিগাল বলতে হচ্ছে কাস্টমসের কারণে কিছু জিনিস রীতিনীতি আছে। আপনারা বিরোধী দলের একজন সংসদে ইলেকশন করবেন, তাকে বেঁধে নিয়ে ডক্টর হারুন বলছে, মানে হারুন সাহেব, তিনি বেঁধে রেখে সারাদিন ঘুরিয়েছেন, পরে গিয়ে গাজীপুরে ছেড়ে দিয়েছেন। কি করার আছে? এটা কি কোথাও ইলিগালিটি আছে? উনি তো ছেড়েই দিয়েছেন। এই আসলে কথাটা হচ্ছে জবাবদিহিতার যে মেকানিজমগুলো, সেগুলো আপনারা প্রথমে বাদ দিয়েছেন। এখন বলছি যে আপনারা তো বলছেন যে সরকারের অনেক পজিটিভ ইস্যুগুলো, কিন্তু পজিটিভ ইস্যু আমরা অবশ্যই পজিটিভ ইস্যুগুলোকে অ্যাড্রেস করি, কিন্তু কথাটা হচ্ছে ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলা মহাসাগর সাগর অতল। একটা কবিতা শুনছিলাম, কার লেখা আমি জানি না, মনে পড়ছে না, কিন্তু এই ছোট ছোট আপনাদের ইস্যুগুলো বেসিক্যালি টাচ করছে মানুষকে, এবং আপনাদেরকে এই টাচটা আমরা আসলে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সংশোধনের জন্য। এটা সংশোধন হওয়া উচিত, কারণ দেশটা কিন্তু আপনার আমাদের সকলের। আমরা পজিটিভ একটা ভাইব এই দেশেটা দেওয়া জরুরি, কারণ আমরা কেউ বেঁচে থাকবো না। আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা এই দেশটাকে একটু সুন্দর। আপনি লন্ডনে ছিলেন, লন্ডনে আপনি রাস্তা পার হচ্ছেন কত সুন্দর করে, গাড়ির স্পিড মেনটেন করছেন, অথচ বাংলাদেশে আসলে এগুলোকে মেনটেন করে না, আইন মেনটেন করে। এখন লন্ডনের সেই জিনিসটা আপনি এখানে তো করতে গেলে আপনাকে আইনগুলোকে আগে রিভাইভ করতে হবে, জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। এইটা যদি আপনাকে না আনেন, আপনার ইন্টেনশন দিয়ে তো আমাদের কিছু হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন আপনার কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি টোটালি ড্যামেজ হয়ে গেছে।